আসসালামু আলাইকুম। পাপেল এডুকেয়ার শিক্ষা ব্যুরোর পক্ষ থেকে সবাইকে অনেক শুভেচ্ছা এবং স্বাগতম। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি আমাদের ম্যাথমেটিক্স এর সুপার সাজেশন ক্লাস। আজকের এই ক্লাসে বেসিক্যালি আমরা হচ্ছে ম্যাথমেটিক্স এর সুপার সাজেশনটা নিয়ে কথা বলবো। নট অনলি সুপার সাজেশন, আজকের এই ক্লাসটা কেউ যদি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত আজকের এই ক্লাসটি করে, মিনিমাম বলা যায় যে আজকের এই ক্লাসে তার পাস যে মার্কসটা, অর্থাৎ কোনো শিক্ষার্থী যদি চিন্তা করে যে স্যার পাস করার মতো কোনো ক্লাস নাই, তবে আমি বলবো যে আজকের এই ক্লাসটা হচ্ছে সেই পাস করার মতো একটা ক্লাস। যে মিনিমাম একটা শিক্ষার্থীর পাস করতে গেলে যে মার্কসটা প্রয়োজন, আজকের এই ক্লাসটা থেকে সেটা সে কমন পাবে। কথা বুঝাইতে পারছি? আমি বলে দিই যে অ্যাটলিস্ট মিনিমাম তার আজকের এই ক্লাস থেকে 30 এর উপরে, 30 থেকে 40 মার্কসের কোয়েশ্চেন আজকের এই ক্লাস থেকে কমন পাবে। আমি শুধুমাত্র সাজেশন নিয়ে কথা বলবো না, সাজেশনের বাহিরেও আমাদের যে ম্যাথগুলা পরীক্ষা আসার মতো খুবই গুরুত্বপূর্ণ এবং যেগুলোতে আমাদের শিক্ষার্থীরা বেশি পরিমাণে প্রবলেম ফেস করে, সেই বিষয়গুলো নিয়ে আমি আজকের এই ক্লাসে কথা বলবো। তাই আজকের এই ক্লাসটা সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের যে ম্যাথমেটিক্স থ্রিতে একটা বই ভীতি আছে, so আজকের এই ক্লাসে আশা করব সেই ভীতিটা দূর হয়ে যাবে এবং এই একটা ক্লাসে আমি চেষ্টা করব আপনাদেরকে ম্যাথমেটিক্স থ্রিটাকে একদম গুছিয়ে দেওয়ার জন্য। তো আজকে যেহেতু বলেছি আমি যে এটা হচ্ছে একটা মানে আজকের এই ক্লাসে আমি এমন এমন কিছু অঙ্ক করাই দিব যেটা না করলে নয়, যেটা অবশ্যই পরীক্ষা আসবে। সো আমি আমার মাথা থেকে যে অঙ্কগুলো আছে, যেগুলো আসার মতো, চলেন স্যার আমি সেই অঙ্কগুলো আপনাদের করাই দিই। ওকে, ফার্স্ট অফ অল আমরা বলছিলাম যে আমরা আজকের ক্লাসে কি নিয়ে কথা বলবো স্যার? ল্যাপ্লাস রূপান্তর নিয়ে কথা বলবো। আমরা আজকের এই ক্লাসে ল্যাপ্লাস রূপান্তর নিয়ে কথা বলবো, ঠিক আছে? ল্যাপ্লাস ট্রান্সফরমেশন। আচ্ছা, ল্যাপ্লাস ট্রান্সফরমেশন বিষয়টা কি? মানে আমরা বুঝতেছি যে একটা সূত্রের সাহায্যে আপনি কোনো একটা ফাংশনকে রূপান্তর করবেন। একটা সূত্রের সাহায্যে কোনো একটা ফাংশনকে কি করতে হবে? আমাকে স্যার ট্রান্সফর্ম করতে হবে, রূপান্তর করতে হবে, ঠিক আছে? সো সাপোজ মনে করেন, যদি এরকম একটা ফাংশন থাকে যে এফ অফ টি হচ্ছে একটা ফাংশন। এই যে এটা একটা ফাংশন, আমি ধরে নেই যে এফ অফ টি, এখানে অনেক কিছু আছে, যাই হোক আমরা অত কিছু নিয়ে চিন্তা করবো না, যে এফ অফ টি হচ্ছে একটা ফাংশন। তো এটার আগে আপনি যখন এল লিখে দিবেন, এটার আগে আপনি যখন কি লিখবেন স্যার? এল লিখবেন। দ্যাট মিন্স এটা দ্বারা বোঝানো হয়েছে যে আপনি এই ফাংশনটাকে কি করবেন? ল্যাপ্লাস ট্রান্সফর্ম করবেন, ল্যাপ্লাস রূপান্তর করবেন, ঠিক আছে? তাই এই এলটাকে আমরা সহজ ভাষায় বলি ল্যাপ্লাস রূপান্তরের কার্যকারক, ঠিক আছে? ল্যাপ্লাস রূপান্তর এর কার্যকারক, ঠিক আছে? তো এল এর মিনিংটা আমরা বুঝে গেলাম। এখন এটাকে স্যার একটু অন্যভাবে প্রকাশ করা যায়। এটাকে আপনি চাইলে এফ অফ এস এইভাবে প্রকাশ করতে পারেন, ঠিক আছে? এফ অফ এস এইভাবে প্রকাশ করতে পারেন। এইটুকুর মিনিং যা, এইটারও মিনিং যা, মানে দুইটার সেম মিনিং। একটু বেসিক না দিলে স্যার অঙ্ক ধরতে পারবেন না, এই জন্য একটু বেসিক দিচ্ছি। এবং আমি প্রথমে বলছিলাম যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম মানে কি? আপনি একটা ফাংশনকে রূপান্তর করবেন, কোন একটা সূত্র অনুযায়ী তো রূপান্তর করতে হবে, তাই না? কোনো একটা কন্ডিশন তো অবশ্যই থাকবে, একটা কন্ডিশন অনুযায়ী আপনি রূপান্তর করবেন। তাই ল্যাপ্লাস রূপান্তরে কিন্তু স্যার একটা সূত্র আছে। সূত্রটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ 0 to infinity e to the power minus at sorry minus st into f of t into dt। স্যার এই হচ্ছে মূলত, এইটাই হচ্ছে স্যার আমাদের একটা সূত্র। এটাই হচ্ছে কি স্যার আমাদের একটা সূত্র, যে ল্যাপ্লাস রূপান্তরের যে সূত্রটা কথা বলছিলাম, এটা হচ্ছে ঠিক আমাদের সেই সূত্রটা। যে ল্যাপ্লাস অফ এফ অফ টি, অর্থাৎ এফ অফ টি এর আমি যদি ল্যাপ্লাস রূপান্তর করতে চাই, সেক্ষেত্রে অবশ্যই আমাকে এই সূত্রটা অ্যাপ্লাই করে করতে হবে। কোন সূত্রে অ্যাপ্লাই করে করতে হবে স্যার? এই সূত্রে অ্যাপ্লাই করে করতে হবে। এখন
আমাদের ল্যাপ্লাস রূপান্তর থেকে তো স্যার সূত্র আসতে পারে, অতি সংক্ষিপ্তের মধ্যে আসতে পারে। আপনাকে সরাসরি পরীক্ষার মধ্যে বলতে পারে যে স্যার আহ ল্যাপ্লাস রূপান্তরের সূত্রটা লিখো, এভাবে আসতে পারে। অথবা বলতে পারে যে এল অফ এফ অফ টি সমান কত, এল অফ এফ অফ টি এটা সমান কত, তখন আপনি জাস্ট এটুকু লিখে দিবেন, দ্যাটস এনাফ। তাহলে অতি সংক্ষিপ্ত আমরা একটা কোশ্চেন পেয়ে গেলাম, এবং এটা খুবই ইম্পর্টেন্ট। এটা আপনি 3 স্টার দিয়ে রাখতে পারেন। তো এটা একটা সূত্রের মতো করে আপনি পড়তে পারেন। হয়ে গেল, একটা আমরা অতি সংক্ষিপ্ত পেয়ে গেলাম। তারপরে স্যার এখন পরীক্ষার মধ্যে আমাদের কি কি আসতে পারে দেখেন, আমরা 2 ক্যাটাগরিতে এখানে প্রশ্নটা সলভ করব। সংক্ষিপ্তর জন্য একটা, রচনামূলকের জন্য একটা। আমরা এটা আমি আগেই বলেছিলাম, আপনি যদি ম্যাথে ভালো করতে চান, এই ম্যাথমেটিক্স 3টাতে ভালো করতে চান, অবভিয়াসলি ইউ হ্যাভ টু, আপনাকে অবশ্যই করতে হবে কয়েকটা অধ্যায় সলভ করতে হবে। যেমন আমি বলছি, যারা ম্যাথমেটিক্স 3তে ভালো মার্কস পেতে চান, অবভিয়াসলি তারা এক থেকে এক থেকে 10 পর্যন্ত যে কয়টা অধ্যায় আছে, মানে প্রথম 10টা অধ্যায় এবং লাস্টের 15 নম্বর অধ্যায়, এইগুলা যদি কেউ করে তাহলে সে নিশ্চিত প্লাস পাবে। আর কেউ যদি 15 নম্বর চ্যাপ্টার বাদ দিয়ে 1 থেকে 10 পর্যন্ত করে, তাহলে তার এ গ্রেড আসার সম্ভাবনা আছে। এটা আমি বারবারই বলতেছি, এবং আমি সবসময় 15 নম্বর অধ্যায়টাকে গুরুত্ব দিই কেন স্যার, আপনি যদি আপনার প্রশ্ন প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো অ্যানালাইসিস করেন, অবভিয়াসলি দেখবেন এই 15 চ্যাপ্টারটা থেকে, ল্যাপ্লাস রূপান্তর থেকে একটা সংক্ষিপ্ত এবং একটা রচনামূলক কোশ্চেন আমাদের প্রায়ই আসে। সেজন্য আমরা এই চ্যাপ্টারটাকে কখনো স্কিপ করতে পারবো না, এটাকে আমাদের পড়তেই হবে। ঠিক আছে, সেই জন্য আমরা আজকের এই ক্লাসে প্রথমতই, এবং এটাতেই ম্যাক্সিমাম শিক্ষার্থীদের প্রবলেমটা বেশি, এটা যেমন একটা 3 স্টার দেওয়া যায় এই অধ্যায়টার উপরে, ঠিক সেম ভাবে এই অধ্যায়টাই আমাদের ম্যাক্সিমাম শিক্ষার্থীদের কাছে কঠিন লাগে। কেননা আমরা অনেকে এই অধ্যায়টার কাছে নতুন, একদমই পারি না। এই যে আজকে ক্লাস করাচ্ছি, অনেক শিক্ষার্থী এমনও আছে যে আজকের আগে এই অধ্যায়টা কখনো ছুঁয়েও দেখে নাই। তা আমি আশাবাদী আজকের ক্লাসটা যদি সে প্রথম থেকে মনোযোগ সহকারে দেখে, তার কোনো সমস্যা থাকবে না। কি বুঝতে পারছি? এখন আমরা এই 15 অধ্যায়টা থেকে কি কি ম্যাথ করব স্যার? আমি এখান থেকে কয়েকটা ম্যাথ বাছাই করছি, আমি বলে দিই কোন কোন ম্যাথ আপনি করবেন এখান থেকে। প্রথমত আপনি কয়েকটা প্রমাণ করবেন। প্রমাণ আমি করে দিব, কোনো চিন্তা নাই। আমি প্রথমত আপনি এদেরকে একটু দেখাচ্ছি কি কি প্রমাণ আছে এখানে। যেমন যদি আমাদের সংক্ষিপ্তর জন্য আসে, তাহলে আসতে পারে যে ল্যাপ্লাস অফ ওয়ান, অর্থাৎ ওয়ানের ল্যাপ্লাস রূপান্তরের একটা প্রমাণ আছে, সেটা হচ্ছে 1/s, 1/s এরকম একটা প্রমাণ আছে। একটা প্রমাণ গেল। তারপরে আরো কিছু প্রমাণ আছে, এল অফ সাইন এটি, এল অফ কজ এটি। ঠিক আছে, এই কয়েকটা প্রমাণ একটু শিখবেন। আরেকটা লিখে দেই, এল অফ ই ইনভার্স এটি অথবা ই টু দি পাওয়ার এটি, এরকম আছে দুইটা। আর এখান থেকে আমরা দুইটা ম্যাথ করব। ম্যাথ সাইন সরি কজ স্কয়ার 63t, একই কথা। অথবা আপনি করতে পারেন সাইন স্কয়ার 3t। এই যে এই দুইটা ম্যাথ রচনামূলকের জন্য। এখন কি সুবিধা দেখেন, আমরা ই টু দি পাওয়ার মাইনাস এটি এটা করলে ই টু দি পাওয়ার প্লাস এটি, এই প্রমাণটা পারবো। এখান থেকে যে কোনো একটা করলেই আরেকটা পারবো, আর এটা একদম সহজ। তার মানে মোটামুটি ভাবে এখান থেকে আমরা তিনটা ম্যাথ যদি করি, বুঝে বুঝে যদি 3টা ম্যাথ করি, তাহলে হয়তো এটা কমপ্লিট হয়ে যাবে। আমার কথা কি বুঝতে পারতেছেন? এই কোশ্চেনটার প্রমাণটা আমরা প্রথমত করি, যে 1 নম্বর প্রমাণটা আমি যেটা বলছিলাম, 1 নম্বর করলেই চলবে, আর এই যে দুইটা থেকে যে কোনো একটা করলেই চলবে। তারপরে যে এই দুইটা থেকে যে কোনো একটা, এবং এখানে এটা আমি করাই দিয়েছিলাম, এটা অনেকেই পারেন, একদম সহজ, এবং এই দুইটা থেকে যে কোনো একটা করলেই ইনশাল্লাহ এনাফ। ওকে, তো ফার্স্ট অফ অল এল অফ ওয়ান, এটার আমরা মান কত আসে সেটা বের করি, বা প্রমাণ করো যে এল অফ ওয়ান ইজ ইকুয়াল টু 1/s। কিভাবে আসে সেটা দেখি। প্রথমত লিখে ফেলবেন যে আমরা জানি, আপনি কি জানেন বলেন তো? আপনি জানেন হচ্ছে এল অফ
এফ অফ টি সমান সমান ইন্টিগ্রেশন অফ 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি ইন্টু এফ অফ এফ অফ টি ইন্টু ডিটি। ওকে, আচ্ছা, এটা হচ্ছে আমাদের মেইন সূত্র যেটা ছিল, আমি সেটা লিখেছি। তো এখানে একটা বিষয় খেয়াল করেন, আমাদের এল এর পরে এই জায়গার মধ্যে কি আছে, ওয়ান আছে না? দেখেন এল এর পরে এখানে কত আছে, ওয়ান। তার মানে আপনাকে বুঝতে হবে এখানে এল এর পরে যা আছে, এখানে এল এর পরে যা আছে সেটাই। তার মানে বোঝা যাচ্ছে যেহেতু এল এর পরে এখানে ওয়ান আছে, দ্যাট মিনস এই এফ অফ টি মানে ফাংশন অফ টি, এটার মান হচ্ছে ওয়ান। মানে এই যে এটার মানটা হচ্ছে কত, ওয়ান। ঠিক আছে, মানে আমি ধরতে পারি যে ফাংশন অফ টি ইজ ইকুয়াল টু ওয়ান। তাহলে আপনি এই পুরাটার মধ্যে মানে এখানে এই যে এখানে যে এফ অফ টি আছে স্যার, এটার মানটা ওয়ান বসাইতে পারেন, পারেন না বলেন? তাহলে আপনি বসাই দেন, এখানে একটু লিখে দেবেন এটার মান যেহেতু ওয়ান। তাহলে ইন্টিগ্রেশন অফ 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি ইন্টু ওয়ান ইন্টু ডিটি। কথা ক্লিয়ার? আশা করি ক্লিয়ার নাকি? ওকে। তো এখানে একটা বিষয় একটু বলি আপনাদেরকে স্যার, একটা বিষয় একটু বলি, সেটা হচ্ছে আমাদের এখানে যে আমাদের ই টু দি পাওয়ার মাইনাস এস টি আছে, এটাকে যদি স্যার আমরা ইন্টিগ্রেশন করি আমাদের কি আসবে? এই যে স্যার আমি বলি ওয়ানের সাথে যদি এটা গুণ করেন সেম তো ওয়ানই হয়, এখানে ওয়ান কে লেখার কোনো প্রয়োজন আছে? নাই স্যার। তাহলে আমরা এখান থেকে চাইলে ওয়ানটা মুছে দিতে পারি। ঠিক আছে, আমি এই ওয়ানটাকে মুছে দিতে পারি। এখন কথা হচ্ছে স্যার, এখন কথা হচ্ছে আমাদের যে জি টু দি পাওয়ার মাইনাস এস টি, আমরা যদি টি এর সাপেক্ষে মানে যে টি এর সাপেক্ষে এই ই এর ইন্টিগ্রেশনটা করি, ইন্টিগ্রেশনের সূত্রটা আমি বলি, ই টু দি পাওয়ার এম এক্স ইন্টু ডিএক্স, অর্থাৎ এক্স এর সাপেক্ষে আপনি যদি ই টু দি পাওয়ার এম এক্স কে ইন্টিগ্রেশন করেন, তার সূত্রটা হচ্ছে এরকম, উপরে হবে ই টু দি পাওয়ার এম এক্স বাই এম, এটা হচ্ছে তার সূত্র। তো সেম সূত্রটা তো এখানে অ্যাপ্লাই করা যায়। এখানে যেমন কত আছে দেখেন, ই টু দি পাওয়ার মাইনাস এস টি আছে, তাহলে আপনি এই মাইনাস এসটাকে এম বিবেচনা করেন, এটার মতো করে এই যে এমটা বিবেচনা করেন, আর পরে তো চলক টি টি আছেই নাকি? তো সূত্র যদি অ্যাপ্লাই করি এটা কি হবে বলেন তো? এই যে এই এমটা কি নিচে যায় না স্যার? তাহলে মাইনাস এসটা নিচে আসবে, আর উপরে যা ছিল তাই হবে ই টু দি পাওয়ার মাইনাস এস টি। এখন কথা হচ্ছে তাহলে ইন্টিগ্রেশন শেষ, কিন্তু এখানে কি আছে স্যার, লিমিটটা আছে, সেই জন্য থার্ড ব্র্যাকেট দিবেন, থার্ড ব্র্যাকেট দিয়ে লিমিটটা বসাই দিবেন। থার্ড ব্র্যাকেট দিয়ে কি বসাই দিবেন স্যার? লিমিটটা বসাই দিবেন। পরবর্তীতে স্যার, পরবর্তীতে এখানে দেখেন এই যে যে মাইনাস এসটা আছে, এটাকে কি আপনি বাইরে লিখতে পারেন না? এই মাইনাস এসটাকে আমরা বাইরে নিয়ে আসি, তাহলে এরকম করে লেখা যায় না, মাইনাস ওয়ান বাই এস, আর ভিতরে কি থাকে, ই টু দি পাওয়ার মাইনাস এস। থার্ড ব্র্যাকেট দেন, এখনো কিন্তু এখানে লিমিটটা আছে, লিমিটটা হচ্ছে 0 টু ইনফিনিটি। এইটুকু আশা করি সবার ক্লিয়ার। পরবর্তীতে স্যার, পরবর্তীতে এখন জাস্ট আপনি এই টি এর মান একবার ইনফিনিটি বসাবেন, আর একবার টি এর মান জিরো বসাবেন, একবার ইনফিনিটি একবার জিরো। তাহলে আমরা যদি টি এর মানটা একবার ইনফিনিটি বসাই, তাহলে দেখেন তো টি এর মানটা যদি আমরা ইনফিনিটি বসাই কি হবে? তো এখানে এরকম হবে না, মাইনাস ওয়ান বাই এস ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি এস ইন্টু ইনফিনিটি, এরকম হয় না? আমি বলি যখনই কোনো একটা ইন্টিগ্রেশনের লিমিট দেওয়া থাকবে, সেই ভ্যালুটা বসানোর ওয়েটা হচ্ছে এই যে এখানে যে চলকটা আছে, চলকের জায়গায় সেই লিমিটটা বসাবেন। তাহলে চলকটা হচ্ছে টি, তাহলে টি এর জায়গায় আমরা একবার ইনফিনিটি বসাবো, আর একবার টি এর জায়গায় জিরো বসাবো, আর সূত্রের মাইনাস হচ্ছে দুইটা যখন মান বসাবেন মাঝখানের চিহ্নটা হবে মাইনাস। তাহলে এখন ইনফিনিটির সাথে আপনি যাই গুণ করেন সেটা ইনফিনিটি, ইনফিনিটির সাথে আপনি যাই গুণ করবেন সেটা কি হয়ে যাবে, ইনফিনিটি হয়ে যাবে।
তাহলে এখানে আলটিমেটলি কি দাঁড়ায়, ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি, এরকম হয় না? এবং এর উপরে যখন মাইনাস ইনফিনিটি পাওয়ার, তখন তার মানটা হচ্ছে শূন্য। তার মানটা কত স্যার? শূন্য। তাহলে সরাসরি কি এখানে আমরা মানটা শূন্য লিখতে পারি না? আর দেখেন এখানে কত থাকে, জিরোর সাথে যা গুণ করবেন টোটালটা জিরো হবে, এর উপরে পাওয়ার জিরো মানে তার মানটা হচ্ছে 1। আমি প্রত্যেকটা বিষয় একদম ভেঙে দিচ্ছি যাতে প্রত্যেকটা শিক্ষার্থী আপনারা বুঝতে পারেন। তারপরে এখানে কত থাকে স্যার? -1 থাকে না? এখন আপনি একটু গুণ করেন তো, মাইনাসে মাইনাসে কি হবে? প্লাস। লিখার প্রয়োজন আছে না? তাহলে এখানে 1/s হয় না? সো এইটাই তো প্রমাণ। এটা ভেরি মাচ ইম্পর্টেন্ট, এটা আমাদের পরীক্ষার জন্য ভেরি মাচ ইম্পর্টেন্ট স্যার। শিখে যাবেন, পরীক্ষা আসবে। শিখে যাবেন, অবভিয়াসলি পরীক্ষা আসবে, অবভিয়াসলি পরীক্ষায় আসবে, কোনো মাফ নেই। তারপরে স্যার আমরা আরেকটা ম্যাথ করি নাকি? আরেকটা কোনটা স্যার? দেখেন আমি দুইটা ম্যাথ একই সাথে করে দিব। আপনাকে বলছিলাম যে এল অফ সাইন এটি, এটা একটা প্রমাণ আছে। প্রমাণটা হচ্ছে এরকম, এ বাই এস স্কোয়ার প্লাস স্কোয়ার, এটা একটা প্রমাণ। আর পরীক্ষার মধ্যে বলবে যে প্রমাণ করো, যে যদি প্রমাণ আসে তাহলে এই প্রমাণ, নয়তো বা আরেকটা প্রমাণ আছে সেটা হচ্ছে কজের, এল অফ কজ এটি এস বাই এস স্কোয়ার প্লাস স্কোয়ার। এই যে দুইটা প্রমাণের কথা বললাম, এই পরীক্ষার মধ্যে দেখেন এই দুইটার যে কোনো একটা রচনামূলক আসবে। ঠিক আছে, যে প্রমাণগুলো আজকে পড়াচ্ছি। এখন কথা হচ্ছে স্যার, আপনাদের বইয়ের মধ্যে এই ম্যাথগুলো কিন্তু একটু বড় করে করে দেওয়া থাকে, আমি একটু শর্টকাটে করে দেই। ঠিক আছে, একদম ছোট করে দেবো, সহজভাবে করে দেব। চলেন স্যার একটু বিকল্প ওয়েতে আমরা এটা ফলো করি। প্রথমে লিখবেন, এটা প্রথমত করে দিই। প্রথমত লিখবেন যে আমরা জানি। ঠিক আছে, এই সূত্রটা নিজের মাথা থেকে লিখতে হবে। হ্যাঁ, এই সূত্রটা নিজের মাথা থেকে লিখতে হবে স্যার। সাইন এটিকে আমরা যদি জটিল সংখ্যায় কনভার্ট করি তাহলে একটা সূত্র পাই, সেই সূত্রটা হচ্ছে এরকম, বা সাইন এটির একটা সম্পর্ক আছে, সাইন এটি ইজ ইকুয়াল টু 1/2i ইন্টু ই টু দি পাওয়ার এটি, সরি আই এটি মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আই এটি। এটা হচ্ছে জটিল সংখ্যার সাথে সাইনের একটা সম্পর্ক আপনি বলতে পারেন। ঠিক আছে, তাহলে এটা কিন্তু একটু প্রথমত লিখতে হবে। এটা একটু মাথা থেকে লিখবেন যে সাইন এটি ইজ ইকুয়াল টু 1/2i into e to the power iat minus e inverse iat। এখানে আইটা হচ্ছে কি ইমাজিনারি নাম্বার বা একটা কাল্পনিক সংখ্যা। তো এখন উভয় পাশে আমরা কি করতে পারি বলেন তো স্যার? এল অফ, উভয় পাশে আমরা এল নিয়ে আসলাম, আপনি এই পাশে একটা এল আনলেন, তাহলে অবভিয়াসলি কি করতে হবে স্যার? এই পাশে এল আনতে হবে না? তাহলে আপনি এই পাশে একটা এল নিয়ে আসেন, এলটা আমরা ভিতরে লিখি। হ্যাঁ, এখানে লিখলাম, এখানে লিখলে আশা করি কারো কোনো সমস্যা হওয়ার কথা না। জাস্ট এল নিয়ে আসে, আর কোনো কাজ করিনি। মহাভারত অশুদ্ধ করার মতো এখানে কোনো কাজ হয় নাই। জাস্ট আমরা ওই পাশে এল নিয়ে আসি, অর্থাৎ এই পাশে একটা এল আনলেন, এই পাশেও একটা এল নিয়ে আসলেন। ঠিক আছে, আচ্ছা। তো এটা থাকুক এইভাবেই, এখানে কিছু করার প্রয়োজন নাই, যা করবেন সব এই পাশে করবেন, ডান পাশে। স্যার এলটা কি এটার সাথে লেখা যায় না? আবার এটার সাথেও লেখা যায়, তাহলে আলাদা করে দুইটার সাথে লিখে দেন। এল অফ ই টু দি পাওয়ার আই এ টি মাইনাস এল অফ ই টু দি পাওয়ার মাইনাস আই এ টি। এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেন, যেহেতু এটা দুইটার সাথে গুণ আছে। এখন স্যার সূত্রের আলোচনা, আপনারা এটা সবাই পড়ছেন একটু আগে, বা এটা সূত্রে জানেন, আপনাদের বইটা খুললে এটা দেখতে পারবেন, আপনাদের বইটা খুললে এটা দেখতে পারবেন। এটার একটা সূত্র আছে, ই টু দি পাওয়ার এটি, এল অফ ই টু দি পাওয়ার এটি, এটার একটা সূত্র আছে স্যার। সূত্রটা হচ্ছে 1/s মাইনাস, আর এল অফ ই ইনভার্স এটি, এটার সূত্রটা হচ্ছে 1/s প্লাস। এই যে স্যার দুইটা সূত্র,
ই টু দি পাওয়ার এটি, এটার সূত্র হচ্ছে স্যার এইটা। এটা আমরা প্রমাণ শিখাইছি আপনাদেরকে, এটার উপর অনেক লেকচার ভিডিও আমার আছে, চাইলে সেটা দেখতে পারেন। আর এল অফ ই ইনভার্স মাইনাস এটি বা ইনভার্স এটি, এটার সূত্র হচ্ছে 1/s প্লাস। তাহলে দুইটা সূত্র তো আমরা পেয়ে গেছি বা জানি। এই দুইটা সূত্র কি এখানে বসানো যায় না স্যার? আপনি এটার জন্য একটা সূত্র বসাইলেন, এটার জন্য একটা সূত্র বসাইলেন, তাহলে এখানে ই টু দি পাওয়ার মাইনাস ই টু দি পাওয়ার আই এ টি, তাহলে এই যে আই এ আছে না, এটাকে এ বিবেচনা করবেন, এটাকে কি বিবেচনা করবেন? এ ধরবেন। তাহলে দেখেন তো সূত্রটা অ্যাপ্লাই করলে কি হয়, 1/s মাইনাস আই। তারপরে এই যে সূত্রের মাইনাস ছিল, দিলাম মাইনাস, এটারও তো একটা সূত্র আছে নাকি, 1/s প্লাস আই। তাহলে জাস্ট এই দুটো সূত্র লিখে দিলাম। লেখার পরে লসাগু তো আমরা পারি নাকি স্যার? লসাগু পারেন না সবাই? তাহলে আশা করি আমরা ম্যাক্সিমাম লসাগু পারি। এস মাইনাস আই হবে এখানে, আর এখানে হবে এস প্লাস আই। ওকে, তারপরে এটা টাকাটা এটা থাকে, এস প্লাস আই এ মাইনাস এটা টাকাটা এটা থাকে, তাহলে মাইনাস দ্বারা গুণ করলে মাইনাস এস হবে আর প্লাস আই এ হবে। এটা আশা করি সবাই পারেন। আর নিচে একটা সূত্র পড়ে, দেখেন নিচে একটা সূত্র পড়ে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর উপরে দেখেন মাইনাস এস প্লাস এর এস কাটা যায়, তার মানে এখানে কয়টা এ থাকে? দুইটা আই এ থাকে। ওকে, আচ্ছা, তাহলে এই টু আই কেটে দিতে পারেন, সো আলটিমেটলি উপরে থাকে শুধু একটা এ, আর নিচে কি থাকবে স্যার? নিচে এস স্কোয়ার মাইনাস আই স্কোয়ার এ স্কোয়ার। এখন আপনারা যারা জটিল সংখ্যা পড়েছিলেন ফার্স্ট সেমিস্টারে ম্যাথমেটিক্স 1 এর মধ্যে, তারা সকলেই জানেন যে আই স্কোয়ার এটার মান হচ্ছে -1। এই যে আই স্কোয়ার এটার মানটা কত স্যার? -1 না? এখানে তো লেখা যায় নাকি বলেন? এই যে আই স্কোয়ার আছে, এখানে -1 লেখা যায় না? লিখে দেন। তাহলে আপনি যদি লিখেন দেখেন তো এরকম হয় না, এস স্কোয়ার মাইনাস -1 ইন্টু এস, মাইনাস মাইনাস মিলিত হয়ে কি হয়ে যাবে স্যার? প্লাস হয়ে যাবে, তার মানে এ বাই এস স্কোয়ার প্লাস স্কোয়ার। স্যার এইটাই তো প্রমাণিত নাকি? এটাই তো আমাদের কি স্যার? প্রমাণ। এটাই তো আমাদের কি স্যার? প্রমাণ। ঠিক আছে, পারবেন? ইনশাল্লাহ পারার কথা। এখন কোন শিক্ষার্থী যদি এটা পারে, অনায়াসে এটা পারে। আমি একটু ধরাই দিব, জাস্ট খালি একটু ধরাই দিব, তারপরে বাকিটুকু আপনিই পারবেন। স্যার এখন আমরা ওই ম্যাথটা দেখাই, হ্যাঁ? কজের ক্ষেত্রে আপনারা কি করবেন দেখেন। কজের ক্ষেত্রে আপনাদের ওইটা হচ্ছে, প্রথমত এই সূত্রটা লিখবেন। কজের সূত্রটা একটু চেঞ্জ। আমরা জানি কজ এটি সমান সমান হাফ অফ ই টু দি পাওয়ার আইআইটি প্লাস ই ইনভার্স আইআইটি। এটা হচ্ছে কজের ক্ষেত্রে সূত্র। সাইনের ক্ষেত্রে জাস্ট এখানে একটা মাইনাস ছিল, বাট এটার ক্ষেত্রে দেখেন, সরি এখানে একটা আই ছিল, এটার ক্ষেত্রে কিন্তু কোনো আই নাই, জাস্ট হাফ অফ লিখবেন। ঠিক আছে, আর এটার ক্ষেত্রে এখানে মাইনাস ছিল, এখানে কিন্তু প্লাস, এইটুকুই তফাৎ। এর পরবর্তীতে আপনি কি কাজ করবেন? এই পাশে একটা এল নিয়ে আসবেন, এই পাশেও একটা এল নিয়ে আসবেন। ঠিক আছে, তারপরে এই দুটো এল কি কি করে দিবেন স্যার? দুইটার সাথে দিয়ে দিবেন, অর্থাৎ এল অফ ই টু দি পাওয়ার আইআইটি প্লাস এল অফ ই ইনভার্স আইআইটি। ঠিক আছে, সো এই তো, পরে বাদ বাকিটুকু নিজে করে ফেলুন। বলেন খুব কঠিন? স্যার চলেন আমরা তাহলে দুইটা ম্যাথ একই সাথে করে ফেললাম। এই দুটো প্রমাণ খুবই গুরুত্বপূর্ণ। আর নিজ দায়িত্বে ই টু দি পাওয়ার যে প্রমাণটা ছিল, আমি যে দুটো প্রমাণ দেখাইছিলাম আপনাদেরকে, একটু আগে প্রমাণ লিখছিলাম, আর দুটো প্রমাণ এটা একটু নিজেরা করে নেবেন নিজ দায়িত্বে। প্রমাণ করো যে, এটা এত একটা ইম্পর্টেন্ট না, তারপরে কইরা যায়েন যার মন চায়। এল অফ ই টু দি পাওয়ার এটি 1/s মাইনাস এ, আর এটা হচ্ছে এল অফ ই ইনভার্স এটি সমান সমান হচ্ছে 1/s প্লাস। স্যার এই যে এই দুইটা প্রমাণ শিখে যাবেন, বুঝছেন? এই দুটো প্রমাণ একটু শিখে যাবেন।
কাজ হয়ে যাবে। তাহলে প্রমাণের যে বিষয়টা ছিল, প্রমাণ থেকে আমরা এই বিষয়গুলা পড়বো। প্রথমে তো একটা পড়াই দিলাম, এখন দুইটা পড়াইলাম, আর নিচে দুইটা দিয়ে দিলাম আপনাদেরকে। ল্যাপ্লাস রূপান্তর থেকে প্রমাণের জন্য এইটুকু এনাফ, প্রমাণের জন্য আমাদের এইটুকুই এনাফ। কিন্তু আমরা আরো এখানে দুইটা ম্যাথের কথা বলেছিলাম। সো চলুন স্যার এখন আমরা সেই দুইটা ম্যাথ কমপ্লিট করে ফেলি নাকি? ওকে, কোন দুইটা ম্যাথের কথা বলেছিলাম স্যার? দেখেন এখান থেকে আমি একটা করে দিব, বাকিটা আপনাদের করতে হবে। একটা বলছিলাম যে cos স্কয়ার 3t, এই হচ্ছে একটা ম্যাথ। পরীক্ষার মধ্যে কেমনে আসবে? এভাবে বলবে যে এটার মান বের করো। আর আরেকটা ম্যাথ হচ্ছে এরকম, L of sin স্কয়ার 3t, এটার মান কত? এরকম ভাবে আমাদের পরীক্ষার মধ্যে আসতে পারে, বলতে পারে যে এটার মান বের করো অথবা এটার মান বের করো। দুইটা ম্যাথ সেম, এখানে জাস্ট cos স্কয়ার, এখানে জাস্ট sin স্কয়ার। দেখেন 3t 3t, তার মানে একটা পারলে আপনি একটা পারবেন। তো সাইনেরটা যেহেতু মোটামুটি সহজ হয়, আমি চলেন স্যার পজেটটা করে দিই। স্যার প্রথমত এই অঙ্কটা করার জন্য আপনি লিখবেন যে cos স্কয়ার 3t। ওকে স্যার, এখানে আমরা একটা সূত্র অ্যাপ্লাই করতে চাই। আমি যদি এটার সামনে এরকম একটা কাজ করি, হাফ দিলাম আবার 2ও দিলাম, তাহলে কি আমার কোনো চেঞ্জ আসবে এখানে? বলেন তো। আসার কথা না, তাই না? কারণ আমি এটা একটা সূত্র অ্যাপ্লাই করার জন্য এই কাজটা করতেছি। এই যে দেখেন, আমি 2 দ্বারা গুণ দিছি, আবার 2 দ্বারা ভাগও করছি। তার মানে আপনি যদি 2 আর 2 কেটে দেন, তার মানে তো আগের লাইনটাই পাওয়া যায়, মানে এই যে cos স্কয়ার 3d থাকে, থাকে না বলেন? তো এটা কেন লিখলাম? তার কারণ হচ্ছে আপনারা সকলেই অবগত আছেন যে 2 cos স্কয়ার a, এটার একটা সূত্র আছে, সেটা হচ্ছে 1 প্লাস cos 2a। আছে না স্যার? আছে কিনা? তাহলে এই যে 2 cos স্কয়ার a সমান হচ্ছে 1 প্লাস cos 2a, তো এই সূত্রটাই স্যার এই যে এখানে এখন লিখবো আমরা। তাহলে যদি আপনি লিখেন সেক্ষেত্রে কি আসবে? হাফ অফ 1 প্লাস cos 2a, তাহলে 2 ইন্টু 3t। স্যার কত হয়? হাফ অফ 1 প্লাস cos 6t। এটা হচ্ছে কার ভ্যালু বলেন তো স্যার? cos স্কয়ার 3t এর ভ্যালু। তাহলে আমরা সূত্র অ্যাপ্লাই করার পরে এই অংশটা পাইছি। সূত্র অ্যাপ্লাই করার পরে স্যার আমরা এই অংশটা পাইলাম। এখন স্যার কি বের করতে বলছে? L অফ 3 cos স্কয়ার 3t। তাহলে আপনি কি করবেন স্যার? এই বাম পাশে একটা L নিয়ে আসবেন, আবার ডান পাশে একটা L নিয়ে আসবেন, বা এটাকে আমরা ল্যাপ্লাস রূপান্তর করে পাই, এই কথাটা লিখতে পারেন। তাহলে লিখেন L অফ cos স্কয়ার 3t ইজ ইকুয়াল টু, হাফ তো লিখে দিলাম আগে, L অফ 1 প্লাস cos 60। এই যে দেখেন স্যার, দুই সাইডে আমরা কি নিয়ে আসছি? L নিয়ে আসছি। স্যার পরে কি করব আমরা? হাফ তো সামনে আছে, থাকুক, এটা নিয়ে আমাদের কোনো চিন্তা নাই। তাহলে দেখেন এলটাকে আমরা 1 এর সাথে দিতে পারি, আবার এই যে cos 60 এটার সাথে দিতে পারি নাকি? তাহলে 1 এর সাথে দিলে L অফ 1 প্লাস L অফ cos 60 নাকি? এরকম করে লেখা যায় না স্যার? যাই তো নাকি বলেন? আচ্ছা যাই, ওকে। হাফ অফ, স্যার L অফ 1 একটু আগে প্রমাণটা করাই দিছি, মনে আছে না? যে L অফ 1 সমান হচ্ছে 1/s, একটু আগে আমরা প্রমাণ করছি, দেখেন মনে করে, এটা মাত্রই করে আসছি। তাহলে এই যে L অফ 1 এর মানটা কত স্যার? 1/s, এই যে লিখলাম 1/s। তারপরে এটারও একটা সূত্র আমরা মাত্রই শিখলাম, প্রমাণ করে আসছি। সেটা এরকম ছিল যে L অফ cos AT, মনে আছে স্যার? cos AT সমান হচ্ছে, cos AT সমান সমান হচ্ছে আমাদের s বাই s স্কয়ার প্লাস s স্কয়ার, নাকি? s বাই s স্কয়ার প্লাস s স্কয়ার। তো এখানে এ বলতে দেখেন কি, এ হচ্ছে টি এর আগে যা থাকে, টি এর আগে যা থাকে সেটি কিন্তু a। তাহলে এখানে টি এর আগে আছেটা কত? 6 আছে, তার মানে 6 টাকে আপনি এ বিবেচনা করবেন। এ বিবেচনা করে এই যে সূত্রটা লিখেন, তাহলে উপরে s নিচে s স্কয়ার, আর এ বলতে কত? 6, তাহলে প্লাস 6 এর উপর একটা স্কয়ার। আমি আশা করি এইটুকু বুঝতে কারো কোনো অসুবিধা নেই। তারপরে তো 6 কে বর্গ করলে কত হয় স্যার বলেন তো?
36 নাকি? তাহলে এখানে লেখা যায় এস স্কোয়ার প্লাস 36। সো স্যার এরপর একটু লসাগু করবেন এই জায়গায়। লসাগুটা হবে এস ইন্টু এস স্কোয়ার প্লাস 36 স্কোয়ার, আর এখানে হবে এস স্কোয়ার, সরি এখানে 36 এর উপর একটা স্কোয়ার দিয়ে দিছি। আচ্ছা, এস স্কোয়ার প্লাস 36 প্লাস এস স্কোয়ার। স্যার এখন এস স্কোয়ার কয়টা হয়েছে দেখেন তো স্যার, দুইটা না? তাহলে এখানে এস স্কোয়ার কয়টা হলো আমাদের? দুইটা। হাফ অফ দুইটা এস স্কোয়ার, আর এখানে হচ্ছে আমাদের 36, আর নিচে হচ্ছে এস স্কোয়ার প্লাস 36। স্যার উপর থেকে দুই কমন নেওয়া যায়। উপর থেকে আমরা কত কমন নিতে পারি বলেন তো স্যার? দুই কমন নিতে পারি। তাহলে উপর থেকে যদি দুইটা কমন নেন তাহলে এখানে থাকবে এস স্কোয়ার প্লাস 18, আর নিচে এস স্কোয়ার প্লাস 36। স্যার তাহলে এখানে এই টু আর এই টু কিন্তু কেটে দেওয়া যায়। কেটে দিলে এস স্কোয়ার প্লাস 18 থাকবে, আর নিচে হবে এস স্কোয়ার প্লাস 36। ঠিক আছে? সো এটি হচ্ছে আপনার আনসার। এটাই কি স্যার আপনার আনসার? এটা যদি আমরা পারি তাহলে আমি নিশ্চিতভাবে বলতে পারি যে আরেকটা ম্যাথ যে আমাদের ছিল, যে এল অফ সাইন স্কোয়ার 3t, এই প্রমাণটা পারবেন। এই প্রমাণটা আপনারা পারবেন। ঠিক আছে? এটার ম্যাথটাও ঠিক সেম একই ক্যাটাগরিতে করবেন। প্রথমত এটা একটু ভেঙে নিতে হবে। দেখেন আমরা এই ম্যাথটা যখন করেছি তখন কিন্তু এটা আমরা ভেঙে নিয়েছিলাম, মনে আছে স্যার? এই যে স্যার এখানে দেখেন আমরা ভেঙে নিয়েছি প্রথমতই। ঠিক আছে? এই যে এখানে দেখেন স্যার, cos স্কয়ার 3t এটার একটা সূত্র অ্যাপ্লাই করছি এই জায়গায়। ঠিক সেম ভাবে আপনারা এই যে sin স্কয়ার 3t যেটা আছে, sin স্কয়ার 3t যেটা আছে এটারও সূত্র অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। মানে এরকম হবে হাফ অফ 2 sin স্কয়ার 3t, তারপরে 2 sin স্কয়ার, এটা সূত্রটা কি 1 মাইনাস cos 2a, তাই না? অর্থাৎ কি হবে cos 2 3t মানে cos 60 হবে, 1 মাইনাস হবে এখানে। এই তো স্যার হয়ে গেল। তারপর নিজের মতো করে করে ফেলে এখানে জাস্ট প্লাস হয়েছিল আমাদের, আর এখানে কি হবে স্যার? মাইনাস হবে। তফাৎটা এইটুকুই, আর বাকি যা আছে সবকিছু কি থাকবে স্যার? সেম থাকবে। ওকে। ও আমি এখানে এস লিখি নাই। আচ্ছা আচ্ছা, তাহলে আমি এস লিখতেছি আবার। ভুলের কিছু নাই রে ভাই, এখানে এসটা লিখি নাই, এসটা সবাই লিখে দিবেন। ঠিক আছে? ওকে, এখন ঠিক আছে। তাহলে মোটামুটি ভাবে আপনারা যদি এই অঙ্কগুলো ল্যাপ্লাস রূপান্তর দিয়ে করেন, ইনশাল্লাহ মোটামুটি বলা যায় যে আপনি একটা গ্যারান্টি পেতে পারেন যে আপনি যদি এই অঙ্কগুলা করেন তাহলে ল্যাপ্লাস রূপান্তরটা আপনার কমপ্লিট, এবং এখান থেকে এটা ধরে নেওয়া যায় যে একটা সংক্ষিপ্ত এবং একটা রচনামূলক আপনার কমন থাকবে। এটা 100%। পরীক্ষার মধ্যে আর কি কি অঙ্ক আসতে পারে স্যার? আরো দুইটা অঙ্ক আমরা এখান থেকে একটু দেখবো। আমি ডাক্তার লিখে করাচ্ছি, এটা বলতে পারেন যে এটা বাহির থেকে করাচ্ছি, এরকম একটা বিষয়। আপনাদের সিঁড়ির অঙ্ক আছে, এই সিঁড়ির অঙ্কগুলা পরীক্ষার মধ্যে প্রায়ই আসে। সিঁড়ির অঙ্ক এবং এই সিঁড়ির যে পেঁচানো সিঁড়ির যে অঙ্কগুলো আছে সেটা অনেকেই পারি না আমরা। হ্যাঁ, সেটা অনেকেই পারি না। দেখেন সিঁড়ির কিছু অঙ্ক করাই এখন। একটি, এটা 3 স্টার দিয়ে রাখতে পারি। একটি ঘোরানো সিঁড়ির ব্যাস 2 মিটার, এর খাড়া উচ্চতা 10 মিটার। যদি সিঁড়িটি মোট 5 পাক ঘুরে থাকে তবে
সিঁড়ির দৈর্ঘ্য বের করো। অর্থাৎ এই ম্যাথটার মধ্যে স্যার কি বলছে এখানে, অনেক শিক্ষার্থী আছেন যারা সিভিল ইঞ্জিনিয়ার হবেন বা যারা সিভিলে আছেন, তাদের জন্য এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক না? এটা ভবিষ্যতে বাস্তবিক কাজে আপনাদের লাগবে। এটা ইন ফিউচারে আপনার বাস্তবিক কাজেও লাগবে। এটা ঘুরানো সিঁড়ির অঙ্ক। আমি অঙ্কের একটু বেসিকটা বলি। এটা ধরেন সাপোজ সিঁড়ির এরিয়া, এটা ধরেন সিঁড়ির এরিয়া। সিঁড়ি কিন্তু একটা নির্দিষ্ট এরিয়া থাকে নাকি? এখন একটা ঘুরানো সিঁড়ির কথা বলছি কিন্তু এখানে, তার মানে সিঁড়িটা এখান থেকে উঠে, আচ্ছা আমার অঙ্কন কিন্তু বেশি একটা ভালো নাও হইতে পারে। একটা সিঁড়ি ঘুরে পাবে এরকম কয়টা প্যাক খাইছে বলেন তো স্যার? 5টা প্যাচ খাইছে। কয়টা প্যাচ খাইছে স্যার? 5টা। এখানে 5টা দেখা যাচ্ছে না, সাপের মতো দেখা যাচ্ছে। তো এটা অবভিয়াসলি সাপের মতো না, এটা ঘুরানো সিঁড়ির হবে আর কি। হ্যাঁ, এটা এটা এইভাবে ঘুরে এইভাবে এইভাবে উঠছে আর কি। এবং এটার হাইট, 5টা যে আহ, পাক খাইছে, 5টা পাকের দৈর্ঘ্য হচ্ছে, এবার টোটালি হাইট হচ্ছে বা উচ্চতা হচ্ছে কত মিটার স্যার? 10 মিটার। তার মানে উচ্চতা আপনি বলতে পারেন, উচ্চতা আপনি কত বলতে পারেন? 10 মিটার। 5টা পাকের উচ্চতা হচ্ছে 10 মিটার। তাহলে স্যার একটা পাকের উচ্চতা কত, কত মিটার আসে স্যার? 2 মিটার। এবং সিঁড়িটা যদি একটা রাউন্ড সিঁড়ি বা পেঁচানো ঘুরানো সিঁড়ি যাই বলেন, পেঁচানো সিঁড়ি, তাহলে নিচের অংশ কি একটা মানে বৃত্তাকার অংশের মতো না স্যার? মানে আমি আরো সহজ ভাষায় যদি বলি, এই যে আপনি সিঁড়িটাকে, এই যে আপনি যে সিঁড়িটাকে এটা ধরেন তার গ্রাউন্ড, এখান থেকে তো আপনি কি করছেন? এক প্যাচ ঘুরাইছেন, তাই না? এখন আপনি যদি এই অংশটাকে, এটার মাথাটাকে যদি এটার মাথার সাথে লাগাই দেন, এটার মাথাকে এটার মাথার সাথে যদি লাগাই দেন, তাহলে অবভিয়াসলি সেটা কি হয়ে যাবে স্যার? একটা বৃত্ত হয়ে যাবে। মানে এই প্রান্তটা, ভূমিটা কি হবে স্যার? একটা বৃত্তাকার অংশের মতো হবে, একটা বৃত্তের মতো হবে, তাই না? এবং এই যে যে বৃত্তের কথাটা বলছি, তার ভূমিটার কথা বলছি, এই ভূমির ব্যাসটা হচ্ছে 2 মিটার। ঠিক আছে, এই বৃত্তের বা এই বৃত্তাকার যে এটা আছে, যেহেতু এটা পেঁচানো সিঁড়ির কথা বলছে, রাউন্ডিং একটা সিঁড়ি, এটার ব্যাসটা হচ্ছে 2 মিটার। তাহলে এই যে যে পেঁচায় পেঁচায় সিঁড়িটা গেছে, এই সিঁড়িটাকে যদি সোজা করেন আপনি, এই যে 5টা প্যাক দিয়ে যে সিঁড়িটা গেছে, এটাকে যদি সোজা করেন, তাহলে তার দৈর্ঘ্য কত হবে সেটা আপনাকে বের করতে বলছে। এখন যারা সিভিল টেকনোলজিতে আছেন, তো আপনারাও তো ভবিষ্যতে অনেক বাড়ির ডিজাইন টিজাইন করবেন, তাই না? এখন একটা সিঁড়ি যদি এরকম বানাইতে দেয়, যে আপনাকে বললো যে সিঁড়িটা উচ্চতা উচ্চতা কত মিটার হবে? 10 মিটার হবে। 5 তলা একটা সিঁড়ি, এখানে 5টা প্যাচ ঘুরবে, তাহলে বলেন স্যার এটা লেন্থ কত হবে? এবার যদি সিঁড়িটা আমি যদি সোজা করে ফেলি, একদম এই যে পেঁচানো না দিয়ে একদম যদি সোজা করে ফেলি, তাহলে কতটুকু দৈর্ঘ্য হবে? So এখন যারা যদি এই অঙ্কটা ভালো করে না পারেন, পরবর্তীতে করতে পারবেন? বলেন। সো অঙ্কের থিমটা আগে আমাদের বুঝতে হবে। এবং এই অঙ্কটা আমি প্রথমে বলছি এটা একটা 3 স্টার মার্কস অঙ্ক, এটা পরীক্ষা আসবে। আজকের ক্লাসে যেগুলো করাচ্ছি এগুলো থেকে পরীক্ষার মধ্যে প্রশ্ন থাকবে। এখান থেকে আমি আরেকটা ম্যাথ আপনাদেরকে দিয়ে দিব হোমওয়ার্ক, ঠিক আছে? সো এখন কিছু ট্রাম আছে নাকি? এখন কিছু ট্রাম আপনি এখান থেকে একটু মনে রাখার চেষ্টা করেন। সেটা হচ্ছে, আমি তো এখানে কয়টা প্যাচের কথা বলছি? 10টা প্যাচ। আমার 10টা প্যাচ নিয়ে কথা বলার দরকার নাই। আমি একটা প্যাচের দৈর্ঘ্য কত হয় সেটা আলোচনা করবো। ধরেন আমি 10টা প্যাচ বাদ দিলাম। আমি এখানে দেখছি যে এই টোটাল 10টা প্যাচের উচ্চতা, মানে সিঁড়ি খাড়া উচ্চতাটা কত? এখানে বলা আছে খাড়া উচ্চতা। খাড়া উচ্চতা মানে এখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে 10। কয়টা কয়টা পাকের কথা বলছে? 10টা, 5টা পাকের কথা বলছে না? 5 পাক ঘুরে, তাহলে এক পাকের দৈর্ঘ্য, তাহলে এক পাক কোন থেকে কোন পর্যন্ত হয় বলেন তো? এই যে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত, এই যে এই জায়গা থেকে এই জায়গায় পর্যন্ত হচ্ছে এক পাক। তাহলে উপরে ঢুকাম, বাদ দিই। এই এক পাকের খাড়া উচ্চতা কত মিটার স্যার? 10 মিটার। সরি 2 মিটার। তাহলে এক পাকের খাড়া উচ্চতা, তার মানে দ্যাট মিনস আপনার এই যে এই পর্যন্ত দেখেন স্যার, এই যে এই পর্যন্ত, এইটুক হচ্ছে 2 মিটার। আর এই যে, যেহেতু তার ভূমিটা এরকম একটা রাউন্ড শেপ থাকবে, মানে একটা বৃত্তের মতো থাকবে, বৃত্ত থাকবে, এই বৃত্তের ব্যাসটা দেওয়া আছে কয় মিটার? 2 মিটার। তাহলে ব্যাস মানে 2r, সেখান থেকে কি ব্যাসার্ধ বের করা যায় না? যাইতো নাকি? এখন সিঁড়িটা আর এরকম থাকবে না, পেছানো থাকবে না, আমি সোজা করার চেষ্টা করি। দেখেন আমি কি করব স্যার? সোজা করার চেষ্টা করবো স্যার। দেখেন এই যে ভূমি যেটা ছিল এটা তো রাউন্ড শেপ, তাই না? বৃত্তের মতো। এখন আমি স্যার এইটাকে কি করলাম? মনে করেন আমি এই মাথাটা
স্যার আমি এই মাথাটা এই যে এখান থেকে কেটে ফেলছি। ওই কই চলে গেল? স্যার দেখেন, এই মাথাটা এখান থেকে কেটে ফেলছি। এই যে রাউন্ড যে শেপটা আছে, এই রাউন্ড শেপের এখান থেকে কেটে ফেলছি। কেটে এই মাথাটাকে আমি সোজা করে ফেললাম। এই যে রাউন্ড শেপটাকে আমি কি করলাম স্যার? সোজা করে ফেলছি। তা রাউন্ড শেপটাকে আপনি যখন সোজা করবেন তখন এটা এরকম হয়ে যাবে না? এই যে সোজা করে ফেলছি। কোন মাথাটা সোজা করছি? এই যে রাউন্ড শেপটা যেটা ছিল এটা। তাহলে এই যে রাউন্ড শেপ যেটা, এটাকে তো আমি সোজা করছি নাকি? তাহলে রাউন্ড শেপটাকে যদি সোজা করেন তাহলে এটা কি আসবে স্যার? এই যে যে বৃত্তটা ছিল, এই বৃত্তের পরিধি কিন্তু স্যার এই যে এটা, তাই না বলেন? একটা রিং যদি থাকে, রিংটাকে আপনি যখন সোজা করে ফেলবেন সেটা কি হবে? তার পরিধি অংশটাই, তাই না? ঠিক সেম ভাবে বা পরিসীমা যাই বলেন, তো এটা কিন্তু তার পরিধি। এই যে এটা হচ্ছে ভূমির পরিধি, আমি সংক্ষেপে পরিধির কথা বলতেছি। তারপরে আমি এটা আলাদা অঙ্কন করলে মনে হয় ভালো হয়। তাহলে এই যে নিচের অংশটা সোজা করে ফেললাম। তা নিচের অংশটা যখন আপনি সোজা করবেন তখন সেটা কি থাকবে? সেটা পরিধিও হবে। কারণ পরিধিটাকে আপনি সোজা করতেছেন নাকি? একটা বৃত্তকে যখন সোজা করবেন তখন কিন্তু সেটা কি পাবেন? তার পরিধি পাবেন। তারপরে খাড়া উচ্চতা 2 মিটার। এই যে স্যার আমার খাড়া উচ্চতা 2 মিটার, এটা হচ্ছে 2 মিটার খাড়া উচ্চতা। এটা মনে করি বিসি, এটা বি বিন্দু দেই, এটা সি বিন্দু দেই, আর এটা দিয়ে বিন্দু। এখন স্যার এই যে যে অংশটা, এই যে পেঁচানো যে অংশটা ছিল, এখান থেকে যায় এখানে গেছে, গেছে না? আচ্ছা, এটাকে যদি সোজা করে ফেলি, এখান থেকে এই পর্যন্ত সোজা, তাহলে এইটাকে আবার এই মাথায় লাগাইলাম, তাহলে এটা এরকম হবে না? এরকম হবে কিনা বলেন? তাহলে এই যে হলো সেই মাথাটা। এই যে, তো এইটা কোনটা? এই যে এইটাই হচ্ছে এই যে এই মাথাটা, এই বৃত্তাকার অংশটাই হচ্ছে এটা। আর এই যে খাড়া উচ্চতা, এই যে স্যার খাড়া উচ্চতা। তাহলে একটা সিঁড়িকে যে সোজা করলে আপনি কি কি পান দেখছেন? তাহলে এই যে এটাই কিন্তু পেঁচানো সিঁড়ির দৈর্ঘ্য। আপনি এই যে এটাই বের করবেন, এবি বের করবেন, এই যে এটা। পরিধি তো এখান থেকে বের করাই যাবে, যেহেতু ব্যাস দেওয়া আছে 2 মিটার, খাড়া উচ্চতা দেওয়া আছে, তাহলে এখানে একটা সমকোণী ত্রিভুজ গঠন করতে পারছি। এখান থেকে আপনি পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে এটা পাবেন। পাবেন না বলেন স্যার? চলেন এখন বের করি। এখন স্যার সিঁড়ির পরিধি 2 পাই r মিটার। স্যার দেখেন, 2 পাই, আর এর মানে 1, স্যার 1 পাইলাম কই থেকে? এই যে যে নিচে যে বৃত্তাকার ছিল, এই বৃত্তের ব্যাসটা কত ছিল? 2 মিটার। তাহলে ব্যাস যদি 2 মিটার হয়, বলেন তো ব্যাসার্ধ কত হবে? 2/2 মানে কি 1 মিটার না স্যার? বলেন। এটা তো বোঝাই দেওয়া লাগে না, এটা তো নিজেরাই পারেন। তাহলে আমরা আর এর মান কত লিখলাম স্যার? 1 লিখলাম, তার মানে এখানে 2 পাই মিটার আসবে। 2 পাই মিটার। তাহলে আমরা এই যে পরিধি যেটা ছিল, এই পরিধি পাইলাম 2 পাই। এই যে পাইছি। এখন এবিসি ত্রিভুজে পিথাগোরাসের সূত্র অনুযায়ী ত্রিভুজ এবিসি এ এবি স্কয়ার ইজ ইকুয়াল টু বিসি স্কয়ার প্লাস এসি স্কয়ার। স্যার বিসির মানটা হচ্ছে 2 পাই, এসির মানটা হচ্ছে কত? 2। তাহলে এখানে হবে 4 পাই স্কয়ার, আর এটা হবে 4, যত আসে আর কি। হ্যাঁ, এখান থেকে এবি এর একটা মান পাবেন রুট ওভার করলে, এটাকে রুট ওভার করলে একটা মান পাবেন, যত আসে আর কি। রুট ওভার করলে কত আসে আমি একটু দেখি তো। রুট ওভার করলে স্যার আমাদের আসবে 6.6 মিটার। 6.6 মিটার। তাহলে এইটা হচ্ছে এক পাকের দৈর্ঘ্য। এটা হচ্ছে কত পাকের দৈর্ঘ্য স্যার? এক পাক। এক পাকের দৈর্ঘ্য হচ্ছে 6.6। তাহলে বলেন তো স্যার কয়টা পাক খাবে? 5টার কথা বলছেন। তাহলে সুতরাং সিঁড়ির মোট দৈর্ঘ্য সমান 6.6 × 5 মিটার। কত হয়? 5 6 30, 33 মিটার হবে। ঠিক আছে, এইটাই আনসার। এত ছোট একটা অঙ্ক, এত ছোট একটা অঙ্ক পারা যাবে না স্যার? এখন মনে হয় আরেকটা অঙ্ক দেওয়া যায়। বলছিলাম এখান থেকে একটা হোমওয়ার্ক দিব স্যার, চলেন সেই হোমওয়ার্কটা দিয়ে দিই। এটা 9 10-এর একটা অঙ্ক দিব আপনাদেরকে এখানে। 9 10-এর একটা অঙ্ক দিয়ে দিই। এখন আপনাদেরকে 9 10-এর একটা ম্যাথ দিচ্ছি, এর আপনার নবম দশম শ্রেণীতে করছেন, সেই জন্য। একটি বৃত্তাকার মাঠের বৃত্তাকার মাঠের
ক্ষেত্রফল 5 হেক্টর। 5 হেক্টর। তারপরে বলছে মাঠের ভিতর, মাঠের ভিতর চারদিকে সীমানা ঘেঁষে সীমানা ঘেঁষে সমান বিস্তার বিশিষ্ট একটা পথ আছে। সমান বিস্তার বিশিষ্ট একটি পথ আছে। পথের ক্ষেত্রফল মাঠের ক্ষেত্রফলের 1/10 হলেই পথের বিস্তার কত? স্যার এই হচ্ছে ম্যাথ। এটা আপনাদের বইয়ের একটা উদাহরণ। এখান থেকে আমরা যে দুইটা ম্যাথ করলাম এই দুইটার যে কোনো একটা ম্যাথ, মানে ওই যে উপরে ওইটা আসতে পারে, যদি সিঁড়ির অঙ্ক আসে, সিঁড়ির অঙ্ক যদি না আসে তাহলে এই অধ্যায় থেকে আমাদের এই ম্যাথটা পরীক্ষা আসবে। সো দুইটা ম্যাথই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখন দেখেন এই ম্যাথটা কি পারা যাবে কিনা, আমি আপনাদেরকে আরো সহজ ভাষায় এটা উপস্থাপন করি। স্যার একটু দেখেন, যেমন মনে করেন এটা হচ্ছে একটা বৃত্তাকার মাঠ। এটা কি স্যার? একটা বৃত্তাকার একটা মাঠ। এই মাঠের ভিতরেই, এই মাঠের ভিতরেই এই যে এটা একটা বৃত্তাকার মাঠ, এবং এই মাঠের ভিতরেই এই যে এটা হচ্ছে একটা পথ, সমান বিস্তার বিশিষ্ট একটা পথ আছে। এই যে এটা হচ্ছে সেই পথটা, একটা বৃত্তাকার মাঠ। এটা তার কেন্দ্র মনে করেন। এই বাহিরেটা এই পর্যন্ত কিন্তু বৃত্তাকার মাঠটা ছিল। তাহলে এটা হচ্ছে বৃত্তাকার মাঠ, সম্পূর্ণটা একটি বৃত্তাকার একটা মাঠ ছিল। মাঠের ভিতর দিয়ে আপনি এই যে দিয়ে এটা পথ করছেন, সমান বিস্তার বিশিষ্ট মানে সমান প্রশস্ত বিশিষ্ট, প্রস্থটা সমান একটা রাস্তা করছেন। তাহলে ভিতরে কি কি পাওয়া গেছে? আরেকটা বৃত্তাকার মাঠ পাওয়া গেছে। তাহলে এইখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে ভিতরের মাঠের ব্যাসার্ধ। এটাকে আপনি স্মল আর চিন্তা করতে পারেন। আর আর হচ্ছে স্যার, আর হচ্ছে এখান থেকে ঠিক এই পর্যন্ত, অর্থাৎ এই টোটালটাই, যদি টোটালটার কথা বলি তাহলে এটা হচ্ছে আপনার বাহিরের যে বড় বৃত্তাকার মাঠটা আছে সেটার ব্যাসার্ধ, অর্থাৎ টোটালটার ব্যাসার্ধ। তো এখান থেকে একদম এই পর্যন্ত এটা হচ্ছে আমাদের এই বড় বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ। আর এখান থেকে এই যে এই পর্যন্ত এটা হচ্ছে আমাদের এই ভিতরে যে মাঠটা আছে সেটার ব্যাসার্ধ। তাহলে আপনি যদি এই বড়টা থেকে, বড়টা তো একদম সম্পূর্ণ নাকি, এই বড়টা থেকে স্যার এই ছোটটা যদি বাদ দেন তাহলে এই পথের বিস্তার পাওয়া যায় না? যায় কিনা স্যার? তার মানে আপনার এই অঙ্কের মধ্যে বলা আছে কি বের করতে বলছে? এই যে এইটা বের করতে বলছে। কেমনে বের করবেন স্যার? সহজই তো নাকি? এবং এই পথের ক্ষেত্রফল দেওয়া আছে স্যার। এখানে বলছে, এখানে বলছে যে এটার ক্ষেত্রফল, এই বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল হচ্ছে 5 হেক্টর। 5 হেক্টর। 5 হেক্টরটাকে অবশ্যই বর্গ মিটারে কনভার্ট করেন। তাহলে 5 × 10,000, 5 × 10,000 বর্গ মিটার। তাহলে 5 × 10,000 কত হয়? 50,000। তাহলে হচ্ছে 50,000 বর্গ মিটার এটা হচ্ছে ক্ষেত্রফল। এটা হচ্ছে টোটালটার, মানে বড় যে বৃত্তাকার মাঠটা ছিল সেটার ক্ষেত্রফল। এখন আপনি ছোট বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল বের করবেন, তারপরে শর্ত মতো সাজায় দিয়ে লিখে ফেলবেন, তারপর সেখান থেকে পদের ক্ষেত্রফল চলে আসবে। তো আশা করি এই অঙ্কটা সবাই করতে পারবেন, নাকি সমস্যা হবে স্যার? এটা আমরা যেহেতু 9-10 করেছি সেই জন্য আমি করাই দিলাম না, পরের অংশটুকু নিজেরাই করতে পারবেন। পরের অংশ আশা করি নিজেরাই করা যাবে। এই যে যে বৃত্ত, বৃত্তফল এবং বৃত্তাংশের ক্ষেত্রফল, এই অধ্যায়টা আশা করি স্যার আমাদের কমপ্লিট নাকি? আমরা এই অধ্যায় থেকে অঙ্কগুলা করব ইনশাল্লাহ। আচ্ছা, আয়তাকার ঘনবস্তু থেকে একটা ম্যাথ আপনাদের দেওয়া প্রয়োজন নাকি?
আচ্ছা, আয়তাকার ঘনবস্তু তো আমরা করেছিলাম মনে হয় রিসেন্টলি। সো তারপরে এখান থেকে একটা ম্যাথ দিতে হয়, তাই না? আয়তাকার ঘনবস্তু থেকে স্যার পরের যে অধ্যায়টা আছে এখান থেকে, আচ্ছা এটা আমরা পরেই দিই, হ্যাঁ। আগে সহজ একটা ম্যাথ দিই স্যার, দেখেন। 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার ও 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট তিনটি গোলক বল গলিয়ে নতুন একটি বল তৈরি করা হয়। নতুন বলের ব্যাসার্ধ বের করো। ঠিক আছে স্যার, চলুন। এখানে যে কথা বলছে স্যার, দেখেন তিনটা গোলক বলের কথা বলছে। কয়টা গোলক বল স্যার? তিনটা টোটাল। আমি দেখেন, এই একটা গোলক বল ছোট, এটা একটু বড়, এটা হচ্ছে আর একটু বড়। এরকম কয়টা বল আছে স্যার? তিনটা বল আছে, হ্যাঁ। এবং এই তিনটার সংমিশ্রণে আপনি যে নতুন বলটা তৈরি করছেন, এটার ব্যাসার্ধ হচ্ছে কত সেন্টিমিটার? 3। এটার ব্যাসার্ধ হচ্ছে 3 সেন্টিমিটার। এটার ব্যাসার্ধ হচ্ছে 4 সেন্টিমিটার। এটার ব্যাসার্ধ হচ্ছে 5 সেন্টিমিটার। এই তিনটা গোলক কি করছেন স্যার? আপনি গলাইছেন। গলায়া নতুন একটা গোলক বলে যেটা তৈরি করছেন। তাহলে স্যার এই গোলকেরও তো একটা ব্যাসার্ধ আছে নাকি? এই গোলকের ব্যাসার্ধটা কত? এটাই তো দাঁড়ায় নাকি? সো এই অঙ্কটা আমরা শর্টকাটে খুব সহজে করতে পারি। খুব সহজে করতে পারি, চলেন সেটা দেখাই। প্রথমত স্যার আমরা গোলকের আয়তন বের করবো, তিনটার আয়তন বের করব। তাহলে এই গোলকের ব্যাসার্ধ যদি 3 সেন্টিমিটার হয়, তাহলে এটার আয়তনটা কত? গোলকের আয়তন বের করার সূত্রটা কিন্তু একদম সোজা, 4/3 পাই আর কিউব। মনে আছে না স্যার? এটা গোলকের আয়তন বের করার সূত্র, জাস্ট এই জায়গার মধ্যে ব্যাসার্ধ বসাই দিলে আয়তন চলে আসবে। এভাবে তিনটা গোলকের আয়তন বের করে। প্রথম গোলকের আয়তন, প্রথম গোলকের আয়তন 4/3 পাই × 3 কিউব। আর এককটা অবশ্যই লিখবেন ঘন সেন্টিমিটার। ওকে। দ্বিতীয় গোলকের আয়তন 4/3 পাই, ব্যাসার্ধ কত স্যার? পরেরটা 4, তাহলে এখানে 4 কিউব লিখবেন। তৃতীয় গোলকের আয়তন সমান সমান 4/3 পাই 5 কিউব। এখন একটু এই তিনটা গলাই তো স্যার আপনি এটা বানাইছেন নাকি? এই তিনটার সংমিশ্রণে এটা বানানো হয়েছে। তাহলে এখন মনে করি যে নতুন গোলকের ব্যাসার্ধ হচ্ছে 8। ধরে নিই আমরা, হ্যাঁ। লিখবেন দড়ি, নতুন গোলকের ব্যাসার্ধ 8 সেন্টিমিটার। বাংলার মধ্যে ইংরেজি লিখছি, খারাপ দেখা যায়, হ্যাঁ। এখন কি লিখবো? নতুন গোলকের আয়তন 4/3 পাই আর কিউব। এখন একটা শর্ত কি স্যার সাজানো যায় না? যে শর্ত মতে, কি শর্ত মতে?
এই তিনটার আয়তন মানে এই তিনটা মিলাই যেহেতু এটা বানাইছেন, তার মানে এই তিনটার আয়তনের যোগফল সমান সমান এইটা। যেহেতু আমরা তিনটা মিলায়া এটা বানাইছি, তার মানে এই তিনটার আয়তনের যোগফল সমান সমান এইটা। তাহলে এই শর্তটা এখানে লিখে দেন। শর্ত মতে নতুনটার আয়তন কত? 4/3 পাই আর কিউব। ওকে, পুরাতন তিনটার আয়তন কত স্যার? এটা না, এই তিনটাই যোগ করেন। 4/3 পাই 3 কিউব প্লাস 4/3 পাই 4 কিউব প্লাস 4/3 পাই 5। ওকে স্যার, পরবর্তীতে কি করবেন স্যার? একটা জিনিস কমন নেওয়া যায় এই তিনটার মধ্যে, দেখেন এখানে এই যে 4/3 পাই, এখানেও 4/3 পাই আছে, এখানেও 4/3 পাই আছে, তার মানে এটা কমন নেওয়া যায়। 4/3 পাই যদি কমন নেই তাহলে এখানে থাকবে 3 কিউব প্লাস 4 কিউব প্লাস 5 কিউব। ওকে, আর এই পাশে থাকে কত? 3 পাই/4। ওকে স্যার, এখন কাটাকাটি করার পালা। 4/3 4/3 কাটা যায়, পাই আর পাই কাটা যায়, হ্যাঁ। তার মানে আর কিউব সমান হচ্ছে 3 কিউব মানে কত স্যার? 27। 4 কিউব মানে কত স্যার? 64। ওকে, আর 5 কিউব মানে কত স্যার? 125 মিলি। ক্যালকুলেশন করে একটু দেখেন আপনারা, এটাই হওয়ার কথা। তারপরে কত আসবে? 216 আসে, এরকম আসার কথা মেবি। এখন এই পাশে যে কিউবটা ছিল সেটা আপনি তুলে ওই পাশে নিয়ে যাবেন, ঘন কিউব রুট করবেন, দেখবেন কত আসবে স্যার? 6 আসবে। ঠিক আছে, তাহলে 6 সেন্টিমিটার। তাহলে এই নতুন গোলকের ব্যাসার্ধ হচ্ছে 6 সেন্টিমিটার। এই স্যার, এই হচ্ছে আপনার ম্যাথ, এই হচ্ছে আপনার গণিত, এই হচ্ছে আপনার অঙ্ক। আমরা গণবস্তু থেকে একটা ম্যাথ আপনাদেরকে দিই, হ্যাঁ। আয়তাকার ঘনবস্তু, এটা হচ্ছে কত চ্যাপ্টার স্যার? এটা হচ্ছে আপনাদের চ্যাপ্টার 5। চ্যাপ্টার 5 থেকে আপনাদেরকে একটা ম্যাথ দিচ্ছি আমি, ঠিক আছে। দুইটা ম্যাথ দিই এখান থেকে। আয়তাকার ঘনবস্তু থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, প্রতিবারই আসে, হ্যাঁ। এবারও আসবে, এবারও তার ব্যতিক্রম না। দেখেন, রচনামূলক প্রশ্ন আমি যে দুইটা দিব এই দুইটি হচ্ছে রচনামূলক। এই চ্যাপ্টারটা, চ্যাপ্টার 5, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা থেকে পরীক্ষা একটা প্রশ্ন থাকবেই, রচনামূলক থাকবে। সো বি কেয়ারফুল। প্রশ্নটা দেখেন, প্রশ্নটা হচ্ছে এরকম: একটি ডাকনা সহ বাক্সের বহির্ভাগের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা। উচ্চতা যথাক্রমে 10 সেন্টিমিটার, 9 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার। ভিতরের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল প্রশ্নটা আমরা একটু পড়ি ভালো করে, হ্যাঁ। এখানে বলা হয়েছে যে একটা ডাকনা সহ বাক্সের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে 10, 9 এবং 7। এবং ভিতরের, আপনি যদি কাটটা বাদ দেন আর কি, কাটটা বাদ দিলে ভিতরে যে ফাঁকা স্পেসটা থাকে সেই স্পেসটার সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে এত। ঠিক আছে,
তাহলে কাঠের পুরুত্ব কত, অর্থাৎ যে কাঠটা দিয়ে আপনি বক্সটা বানাইছেন সেই কাঠের পুরুত্বটা কত সেটা আপনাকে বের করতে বলছে। এই হচ্ছে একটা ম্যাথ, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা এটাকে 3 স্টার দিয়ে রাখতে পারি। এন্ড দেন আমরা আরেকটা কোশ্চেনের কথা বলছিলাম এখান থেকে, চলেন স্যার আমরা সেই কোশ্চেনটা আপনাদেরকে দিয়ে দিই। আমরা এখান থেকে আরেকটা কোশ্চেন করব, সেটা হচ্ছে একটা আয়তাকার ঘনবস্তুর মাত্রাসমূহের অনুপাত 21:16:12 হলে তলের ক্ষেত্রফল বের করো। আর সংক্ষিপ্তের জন্য এখান থেকে একটা কোশ্চেন পড়বেন, এই অধ্যায়টাতে কোনো ক্রমে মিস না যায়। হ্যাঁ, এই অধ্যায়টার সাথে আমরা আগে থেকে পরিচিত, সুতরাং এই অধ্যায়টা যাতে আমাদের কোনো ক্রমেই মিস না যায়। একটি গণকের কর্ণের দৈর্ঘ্য 7√3 সেন্টিমিটার হলে আয়তন ও সমগ্র তলের ক্ষেত্রফল বের করো। আয়তন ও ঠিক আছে স্যার, এই হচ্ছে পঞ্চম অধ্যায় থেকে আমাদের কোশ্চেন। পঞ্চম অধ্যায় থেকে আমাদের এই টোটাল 3টা কোশ্চেন আমরা আলোচনা করবো, বা 3টা ম্যাথ আমরা পড়বো। তারপরে আমাদের আরো আছে দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায় যে আয়তক্ষেত্রের অধ্যায়টা আছে সেই অধ্যায় থেকে আমাদের কিছু পড়তে হবে। ওকে স্যার, চলেন আমি একটু দেখাই দিই আপনাদেরকে। প্রথম ম্যাথটা দেখেন স্যার, একটা ডাকনা সহ বাক্সের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে কত ছিল, 10, 9 এবং 7। ডাকনা সহ কিন্তু কথাটা বলছে, এই কথাটা ভালো করে খেয়াল করেন, ডাকনা সহ। ঠিক আছে, মনে করেন আপনাকে যদি একটা বক্স দিই আমি, এটা ধরেন কাঠের তৈরি একটা বক্স, এই যে বক্সটা, 3D ডায়াগ্রাম করবি নাকি? 3D ছাড়া তো বোঝা যাবে না। ঠিক আছে, এটা মনে করেন একটা কাঠের তৈরি একটা বাক্স আছে আমাদের এখানে। বাক্সটা হচ্ছে এরকম, এটাকে একটা বক্স চিন্তা করা যায় নাকি? এখন আপনি যে কাঠের তৈরি বক্সটা তৈরি করছেন, এটার আবার ডাক নাও কিন্তু আছে। তাহলে এটা যদি একটা আয়তাকার ঘনবস্তু, এটার অভিব্যস্ত দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে নাকি, প্রস্থ বি ধরি, উচ্চতা সি চিন্তা করি, তাহলে এই বাক্সটার আমাদের কি আছে, দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতাও আছে। কিন্তু আপনি দেখেন, আপনি যদি বাহির থেকে যে মেজারমেন্টটা পাবেন, বাহির থেকে বলতে এই পৃষ্ঠা থেকে এইখানের মেজারমেন্ট, আর ভিতরেটা বললে এখান থেকে এই পর্যন্ত, তার মানে কি স্যার, কাঠের জন্য দৈর্ঘ্যটা একটু কমতেছে, তাই না? এখন আপনি যদি কাঠের পুরুত্বটাকে এক্স বিবেচনা করেন, তাহলে এখানে যেমন আপনি এক্স বাদ দিবেন, ঠিক সেমভাবে এই পাশ থেকে এক্স বাদ দিবেন। তাহলে আমরা যদি ভিতরের যে দৈর্ঘ্যটা চিন্তা করি, সেই ভিতরের দৈর্ঘ্যটা কিন্তু আমাদের হবে a-2x, এরকম হবে, তাই না? সেম ভাবে আমাদের প্রস্থের ক্ষেত্রে একই বিষয় হবে, b-2x হবে। উচ্চতার ক্ষেত্রে সেম ভাবে একই বিষয়, c-2x হবে, অর্থাৎ 2x টা আমরা বাদ দিব। তো এই হচ্ছে মেইন থিম আর কি। এখন স্যার অঙ্কটা আমরা করি, চলে। 1 নাম্বার, মনে করি কাঠের পুরুত্ব সমান 1 সেন্টিমিটার। তাহলে ভিতরের, আমি কিন্তু বাহিরের আলোচনা করতেছি না, হ্যাঁ, ভিতরের দৈর্ঘ্য কত হবে এটাই ধরলাম,
তাহলে ভিতরের দৈর্ঘ্য এমনি বাহিরের দৈর্ঘ্যটা কত ছিল স্যার? দেখেন, আমরা যদি একটা বক্সের কথা চিন্তা করি, তাহলে এটার বাহিরের দৈর্ঘ্য আর ভিতরের দৈর্ঘ্য কি স্যার সেম হয় কখনো? না স্যার। দেখেন, আমাদের বাহিরের দৈর্ঘ্য কিন্তু এখান থেকে এই পর্যন্ত। এটাকে আমরা কি চিন্তা করছি স্যার? এটা হচ্ছে আমাদের 10 সেন্টিমিটার, এটা বলাই আছে, এটা হচ্ছে 10 সেন্টিমিটার বাহিরের মেজারমেন্টটা। বাট ভিতরে যখন মেজারমেন্ট দিবেন আপনি, ভিতরের মেজারমেন্ট স্যার কতটুকু? এই যে এখান থেকে এই যে এই পর্যন্ত, এই যে এইটুকু স্যার। তাহলে এইটুকু কি 10 হবে? না স্যার, কমবে। কতটুকু কমবে? আপনি এই যে যে কাঠটা আছে স্যার, এই কাঠের পুরুত্ব কত ধরছেন? এক্স। তাহলে এই পাশে কাঠের পুরুত্ব কত ধরছেন? এক্স। তাহলে 10 থেকে দেখেন তো, এই পাশে একটা এক্স বাদ, এই পাশে একটা এক্স বাদ। কয়টা এক্স বাদ গেল স্যার? দুইটা এক্স বাদ গেছে। সো আমরা লিখতে পারি ভিতরের দৈর্ঘ্য হবে 10 মাইনাস 2x সেন্টিমিটার। আশা করি বুঝতে পারছেন। সেম ভাবে ভিতরের প্রস্থ 9 মাইনাস 2x। সেম ভাবে ভিতরের উচ্চতা বা গভীরতা c is equal to 7 minus 2x সেন্টিমিটার। এরপরে স্যার কি করবেন? সুতরাং সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল, এটা কেন ভিতরের পৃষ্ঠটাই কেন বার করতেছি? কারণ আমাদের সমগ্র পৃষ্ঠের যে ক্ষেত্রফলটা দেওয়া আছে, এটা কিন্তু ভিতরেরটার দেওয়া আছে স্যার, বাহিরেরটা দেওয়া নাই। এই কারণে আমরা ভিতরেরটা বের করতেছি। ভিতরের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল 2 ইন্টু, দেখেন সূত্রটা হচ্ছে এরকম, 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সিএ বর্গ সেন্টিমিটার। 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সিএ। এখন জাস্ট মানগুলো বসান। 2 ইন্টু, এর মান কত স্যার? 10 মাইনাস 2x। তো 10 মাইনাস 2x। বি মানে 9 মাইনাস 2x। আবার সবার মানগুলো বসান। এইগুলো মানগুলো বসাবেন, ক্যালকুলেশন করবেন, অঙ্কটা হয়ে যাবে। ওকে, এই হচ্ছে আর কি বিষয়টা। পরবর্তীতে আমরা স্যার কি করব? পরের কাজটা কি বলেন তো স্যার? পরের কাজটা হচ্ছে এখানে ক্যালকুলেশন করা, আর কিছু না। এখানে আমরা সবগুলো গুণ করব, ক্যালকুলেশন করব, এইটুকুই হচ্ছে আমাদের কাজ। তাহলে এটা তো আশা করি নিজেরাই করা যাবে নাকি? এইটুকুর মধ্যে গুণ করেন তো, কত হবে? 9 10 90 মাইনাস 20x মাইনাস 18x প্লাস 4x স্কোয়ার। সেম ভাবে এটা গুণ করেন। 7 নং 63 মাইনাস 18x মাইনাস 14x প্লাস 4x স্কোয়ার। এইটুকু গুণ করেন, কত আসবে? 7 10 70 মাইনাস 14x মাইনাস 20x প্লাস 4x স্কোয়ার। এই তো স্যার, নাকি? একটু যোগ বিয়োগ তো পারেন আশা করি, নাকি? দেখেন তো যোগ বিয়োগ করে কত হয়? এক্স স্কোয়ার কয়টা? 4 4 8 8 4 12, তার মানে এক্স স্কোয়ার হচ্ছে আমাদের 12টা টোটাল। এই যে 12 এক্স স্কোয়ার। এরপরে এক্স দেখেন কয়টা আসে স্যার? 20 আর 18 মানে 38। 38 আর এখানে কত হয়েছে স্যার? 32 না? 70 নাকি? 70 আর এখানে হচ্ছে 34, তার মানে 104। তাহলে মাইনাসের 104টা এক্স থাকে। আর যুগের কত হয়? 90 63, দ্যাট মিন্স কত হয় স্যার? 153। 153 আর 70 223। 223। এটা আমরা কি পাইলাম স্যার? ভিতরে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল পেলাম। পরে কি বের করতে হবে? শর্ত মতো দিয়ে স্যার। আমাদের দেখেন বইয়ের মধ্যে কিন্তু সমগ্রতলের ক্ষেত্রফল লেখা ছিল। কত লেখা ছিল স্যার? 262। তাহলে শর্ত মতো দিয়া এইটা সমান সমান 262 লিখে দেন। তাহলে এখান থেকে এক্স এর মান চলে আসবে। শর্ত মতে 2 ইন্টু 12x স্কোয়ার মাইনাস 104x প্লাস 223 ইজ ইকুয়াল টু 262। এই যে স্যার, আমি বের করছি এইটুকু, আর এটা বইয়ে দেওয়া আছে। শর্ত মতে এটা সমান সমান এইটা। এখন 2 দ্বারা কাটেন, এটাকে 2 দ্বারা কাটে দিলে কত হবে? 131 বা 12x স্কোয়ার মাইনাস 104x প্লাস 223 মাইনাস 131 ইজ ইকুয়াল টু 0। বিয়োগ করেন, কত আসে এখানে বিয়োগ করলে? 2 12 তে 3 বাদ দেন, 9 থাকবে, 192 হয়, তাই না?
সরি কেবল শুধু স্যার কত কমন যায় বলেন তো? 4 কমন যায় না? 4ই তো কমন নেওয়া যায় নাকি? তাহলে এখানে কত থাকে স্যার? 3x থেকে 4 কমন নিলে 3x² মাইনাস এখানে কত হয়? 26 প্লাস 2 তাহলে 4 দ্বারা ভাগ করে দেন। 3x² মাইনাস 26x প্লাস 23 ইজ ইকুয়াল টু 0। তারপর মিডল ফ্যাক্টর করেন স্যার। 3 আর 23 কত হয়? 69। 69 কে মিডল ফ্যাক্টর করে দিলে তো হয়ে যায়। 23x মাইনাস 3x প্লাস 23 ইজ ইকুয়াল টু 0। স্যার এখান থেকে x কমন নেওয়া যায়, তাহলে থাকবে 3x মাইনাস 23। এখানে -1 কমন নেন, এখানে থাকবে 3x মাইনাস 23। ঠিক আছে, তাহলে এখান থেকে আসবে x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, আর এখান থেকে আসবে 3x মাইনাস 23 ইজ ইকুয়াল টু, তারপর এই যে এটা সমান 0 লিখে দিবেন। x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, দ্যাট মিন্স x ইজ ইকুয়াল টু 1। তার মানে কাঠের পুরুত্ব কত পাইলাম স্যার? 1 সেন্টিমিটার। তাহলে স্যার আমরা কাঠের পুরুত্বটা কত পাইলাম? 1 সেন্টিমিটার। এখন পারা যাবে? এখানে প্রথম যে ম্যাথটা আছে স্যার, এখানে প্রথম যে ম্যাথটা আছে সেই ম্যাথটা প্রথম যে এই 1 এবং 2 আমি তো 1 নাম্বারটা করাই দিলাম। এই 1 2 হচ্ছে রচনামূলক, আর এই 2 নাম্বারটা হচ্ছে আমাদের সংক্ষিপ্ত প্রশ্নের জন্য, যে একটা গণকের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 7√3, এটা একদম সোজা। কর্ণ সমান সমান এটা লিখে তারপর সেখান থেকে আয়তন ও সম্পূর্ণ তলের ক্ষেত্রফল বের করবেন। আয়তন মানে বাহু কিউব, বাহুটা হবে 1 কিউব, আর সম্পূর্ণ তলের ক্ষেত্রফল 6 স্কয়ার। কর্ণ কত স্যার? √3 না, সমান 7√3 লিখেন। তাহলে এখান থেকে সমান কত পাবেন? 7 পাবেন। তারপরে এই যে এর মানে এখানে 7 কিউব হবে, আর এখানে হবে 6 ইনটু 7 স্কয়ার। হয়ে গেছে। এর চাইতে সহজ কিছু আছে? দেখছেন আমি এটা কয় লাইনে করে দিলাম এখানে। যারা বুঝেন তারা এইভাবে করতে পারবে। আর এটা যদি আমি করে দিয়েছি, তাহলে অবভিয়াসলি এটা আপনাদের দায়িত্ব। এটা আমি আপনাদের জন্য আমি হোমওয়ার্ক রেখে দিলাম। এটা আপনাদের জন্য আমি হোমওয়ার্ক রেখে দিলাম। ঠিক আছে? আচ্ছা, আশা করি এই পর্যন্ত আপনাদের সকলের কমপ্লিট। তো আজকে আমরা যে সাজেশনগুলো দিলাম বা যে অঙ্কগুলো করাইলাম, যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে ছিলেন, আশা করি তাদের মোটামুটি একটা উপকার হয়েছে। যেমন আমরা 15 অধ্যায়টা কমপ্লিট করছি, কঠিন একটা অধ্যায় ছিল, সেখান থেকে একটা সাজেশন দিয়ে দিয়েছি এবং অঙ্কগুলো করাই দিয়েছি। তারপরে আমরা কি করলাম স্যার? পঞ্চম অধ্যায় বৃত্তকল্পনা করলাম। এরপরে আমরা এই যে এখন আয়তাকার ঘনবস্তু, এটা থেকেও দেখাইলাম। ঠিক আছে, তো সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।